নমস্কার, আমি আকাশ। এই ভিডিওটা তাদের জন্য যারা মনে মনে ঠিক করেছেন ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলকে হারাতে চান। কিন্তু তার সাথে আবার এটাও ঠিক করেছেন তৃণমূলকে হারাতে বিজেপিকে জেতাতে হবে। দেখুন, আমরা সবাই ফিজিক্সে একটা টপিক পড়েছি। তার নাম হচ্ছে ওয়ার্কলেস এফর্ট। তার মানেটা কি? ধরুন, আপনি একা কিংবা আরো অনেকে মিলে একটা দেওয়ালকে ঠেলে সরানোর চেষ্টা করছেন। আপনি যতই ঠেলুন ওটা কোনোদিন সরবে না। ফিজিক্সের পরিভাষায় একে বলে ওয়ার্কলেস এফর্ট। কিছু মনে করবেন না, বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাতে চাইছেন তো আপনি, আসলে আপনিও ওয়ার্কলেস এফর্টই করছেন। পশ্চিমবাংলায় আমরা এতদিন মানুষকে মানুষ হিসেবেই চিনতাম, ভোটারদেরও রাজনীতির দলেরা ভোটার হিসেবেই চিনতেন। কিন্তু এখন হিন্দু ভোটার, মুসলমান ভোটার, এই সমস্ত ভাগাভাগি হয়ে গেছে। আমরা এভাবে বলতে চাই না, কিন্তু বাধ্য হচ্ছি তো এভাবেই বলতে। আমরা প্রত্যেকে এই ভাষাতেই কথা বলতে বাধ্য হচ্ছি। সে কারণেই আমাদের মধ্যে অনেকে, তাদের জন্যই এই ভিডিওটা, যারা তৃণমূলকে হারাতে চাই তাদের দুর্নীতির জন্য না, তাদের অপশাসনের জন্য না, এতগুলো ধর্ষণ ঘটে গেল চারিদিকে, বা আরও যা যা আছে সারদা নারদা ইত্যাদি, তার কোনো কিছুর জন্য না। হারাতে চাই শুধুমাত্র নিজেদের হিন্দু পরিচয়ের জন্য, আরেকটা ধর্মের উপর রাগ থেকে। তাদের জন্য ভেবে দেখার জন্য কয়েকটা কথা বলতে চাইছি। ২০১১ সালে সারা দেশ জুড়ে যে শেষ সেন্সাস হয়েছিল, অর্থাৎ জনগণনা, তার তথ্য অনুযায়ী আমাদের রাজ্যের ৭০% মানুষ ধর্মে হিন্দু, ২৭% মানুষ ধর্মে মুসলমান এবং ৩% খ্রিস্টান, জৈন ইত্যাদি অন্যান্য ধর্মের মানুষ। এটা আবার অনেকে মনে করেন যে ইদানিংকালে নাকি সংখ্যালঘু মানুষ মানে মুসলমান মানুষের সংখ্যা হু হু করে বেড়ে গেছে। এর তথ্য যদিও নেই, আপনাদের এই বিশ্বাস সত্যি হলেও হতে পারত যদি আপনাদের মোদী সরকার ২০১১ সালের পর থেকে কোনো একটা অজ্ঞাত কারণে এই সেন্সাস বা জনগণনা বন্ধ করে না রাখত। যাই হোক, ছেড়ে দিন। কিন্তু তাহলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের হয়তো মনে হতে পারে, ব্যাস অঙ্কটা তো ক্লিয়ার, ৭০% মানুষের মধ্যে আমরা হিন্দু যারা আছি, হিন্দু পরিচয় নিয়ে গর্বিত, তারা বেশিরভাগ মানুষ একটা পার্টিকে ভোট দিয়ে দেবো, বিজেপিকে ভোট দিয়ে দেবো, আর বাকি ২৭% লোক তৃণমূলকে ভোট দিয়ে জেতাতে পারবে না। ব্যাস পিসি ভাইপোর সরকার পড়ে যাবে, আপনাদের শুভেন্দু কিংবা কে আমি জানি না মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। কিন্তু হিসেবটা এত সহজ নয়। হিসেবটা যদি এত সহজ হতো তাহলে আরো আগেই কেল্লাফতে হয়ে যেত। হিসেবটা এত সহজ নয় বলেই তৃণমূল হারছে না। এবং কিছু মনে করবেন না, আরও একবার বলছি, যে পথে আপনি আছেন ও পথে পশ্চিমবাংলায় তৃণমূলকে হারানোও যাবে না। এই যে বললাম হিসেবটা এত সহজ নয়, তাহলে হিসেবটা কীরকম? হিসেবটা হচ্ছে এরকম, যদি আমরা রাজ্যের বিধানসভা অনুযায়ী ধরি, তাহলে আমাদের রাজ্যে ১২০টা আসন এমন রয়েছে যে আসনগুলোতে সংখ্যালঘু মানে মুসলমান মানুষের ভোটারের সংখ্যা ৪০%-এর বেশি। বেশ কিছু আসনে প্রায় ৬৪টা, আর একটু ভালো করে দেখলে হয়তো সেটা ৭০-এরও উপরে যেতে পারে। এই সংখ্যার আসনে সংখ্যালঘু ভোট ৫০%-এরও বেশি। এই আসনগুলোতে কোনোভাবেই আপনি জিততে পারবেন না যদি সংখ্যালঘু মুসলমান মানুষের একটা ভোটও আপনি না পান। এখানেও অন্য যুক্তি আছে। কেউ আপনারা বলতে পারেন যে কেন পারবো না, যদি ৪০% আমি ধরে নিই সংখ্যালঘু ভোট কোনো একটা বিধানসভায় আছে, তাহলে বাকি গোটা ৬০% মানুষ এক জায়গায় হয়ে বিজেপিকে ভোট দিয়ে দেবে, ব্যাস তাহলেই হেরে যাবে। আচ্ছা, এটা কি হয় কখনো? একটা দল সরকারে আছে, তৃণমূল কংগ্রেস, আমাদের কারোরই ভালো লাগার মতো তারা কোনো কাজ করেনি। কিন্তু এটা বুঝবেন, একটা দল যখন সরকারে আছে তাদের কিছু সমর্থক সব ধর্মের মানুষের মধ্যেই আছে। সমস্ত কমিউনিটি থেকেই কিছু মানুষ আছেন যারা এই সরকার দ্বারা ডিরেক্টলি উপকৃত, কিংবা তাদের মিছিলে যান, মিটিংয়ে যান, সরাসরি কর্মী। এই সংখ্যাটা তো একেবারে কম হবে না। তাহলে সেই ৬০% থেকেও কিছু ভোট, কিছু মানুষের সমর্থন আপনি চান অথবা না চান তৃণমূল কংগ্রেস পাবে। তারপরে আছে বামপন্থীরা, তারপরে আছে কংগ্রেস। আপনার পছন্দ নাই হতে পারে এই কথাটা, কিন্তু বামফ্রন্ট কংগ্রেস এই সমস্ত ৬০%-এর মধ্যে থেকেও, এই হিন্দু মানুষের মধ্যে থেকেও
কিছু না কিছু ভোট পাবে। সেটা কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে, কিন্তু শূন্য হাতে রাজনীতির হিসাবে কখনোই তারা যায় না। তাহলে কি দাঁড়াচ্ছে? যে আসনগুলোতে এই 120টা আসনের যে কথা আমি বলছি, এইগুলোতে এখনকার সিচুয়েশন অনুযায়ী বিজেপির ভয় যতক্ষণ আছে সংখ্যালঘু মানুষের মধ্যে, ততক্ষণ পর্যন্ত এর একটা বড় অংশ, মানে 40% বলুন, 50% বলুন বা তার বেশি বলুন, তার একটা বড় অংশের ভোট তৃণমূল সিকিউর করে নিয়ে ভোটে নামছে। এবং ন্যাচারালি এই 120টা সিটে ভোট ঘোষণা হওয়ার দিনই বিজেপি হেরে বসে থাকছে। এটা কি শুধু কথার কথা বলছি? না, কথার কথা বলছি না। আপনি যদি তথ্য দেখেন তাহলেও বিজেপি পশ্চিমবাংলায় শক্তিশালী হওয়ার পর থেকে আজ অবধি এতগুলো ভোট হয়েছে। বিজেপি কখনো লোকসভায় জিতেছে বেশ কিছু আসন, বিধানসভায় জিতেছে বেশ কিছু আসন, কিন্তু এই 120টা সিটে কোনো দিন লিড পায়নি বিজেপি। তাহলে 120টা বাদ, পশ্চিমবাংলার মোট 294টা আসনের মধ্যে পড়ে রইল 174টা সিট। আচ্ছা, বাংলা জেতার ম্যাজিক ফিগার কত? ম্যাজিক ফিগার হচ্ছে 148। তাহলে বুঝুন, 174টা আসনে বিজেপিকে লড়তে নেমে 148টা আসনে তাকে জিততে হবে, মানে স্ট্রাইক রেট হতে হবে প্রায় 85%। যে কোনো সুস্থ লোক, রাজনীতি সম্পর্কে কিছুটা ধ্যান ধারণা আছে এমন মানুষ এটা বুঝবেন, কোনো রাজনৈতিক দলের পক্ষেই অন্তত পশ্চিমবাংলায় আজকের সিচুয়েশনে 174টা সিটে লড়াই করে 148টা আসন জেতা সম্ভব নয়। আর তাহার উপরে তো মুকুল রায় সিনড্রোম আছেই। যারা মনে করেন ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল করা প্রায় একই, ভোটের পরেই, জেতার পরেই অনেকের দম বন্ধ হবে, অনেকের হাঁসফাঁস লাগতে শুরু করবে, তারপর এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এ ঘর, এসব তো লেগেই আছে। আচ্ছা, তাও এই 174টা সিটের হিস্ট্রি একবার দেখেই নি, কারণ ফেক নিউজের কল্যাণে আর মিডিয়া ট্রায়ালের কল্যাণে পশ্চিমবাংলার মিডিয়ার যে অবস্থা হয়েছে, এদের সবার প্রভাবে আপনার হয়তো মাথায় ঢুকে গেছেন শুভেন্দু যখন আছে তাহলে সবই হতে পারে, অমিত শাহ যখন আছে, নরেন্দ্র মোদী যখন আছে তাহলে সবই হতে পারে। এই 174-এর মধ্যে পারলে 175টা বিজেপি জিতবে। তাহলে চলুন একটু ইতিহাসের দিকে যাই। বেশি পুরনো ইতিহাসে আপনাকে নিয়ে যাব না। ধরুন, পঞ্চায়েতের কথা বলছি না, পৌরসভার কথা বলছি না, অথচ যে নির্বাচনগুলোতে শুধু মুখ থুবড়ে পড়েছিল বিজেপি বললে কম বলা হয়, কার্যত কোনো লড়াইতেই ছিল না। এই দুটো ভোটে বামপন্থীরা অনেক বেশি শক্তিশালী লড়াই করেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির তুলনায়, কিন্তু আমরা তর্কের খাতিরে সেই ভোটগুলোর কথা বাদ দিচ্ছি, বা শেষ লোকসভা ভোটের কথাও বাদ দিচ্ছি, যে ভোটে সারা দেশ জুড়েই খারাপ ফলাফল করেছে বিজেপি। আমরা তাকাই শেষ বিধানসভা নির্বাচনের দিকে, 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে, কারণ আমরা এখন কথা বলছি 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে। কোন জেলাগুলোতে 15%-এর বা তার থেকে কম সংখ্যালঘু মানুষের বাস, সেই জেলাগুলোর নামগুলো আগে আমাদের জানতে হবে। জেলাগুলো হলো হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং। এই জেলাগুলোতে সর্বমোট আসন সংখ্যা 101। পশ্চিমবাংলার গোটা বিধানসভার 294টা আসনের মধ্যে 101টা আসন এই জেলাগুলোর মধ্যে আছে, যেখানে আপনাদের হিসেব অনুযায়ী অপেক্ষাকৃত ভালো ফলাফল করা উচিত বিজেপি, মানে অধিকাংশ সিটেই জেতা উচিত। তাহলে 2021 সালে কি হয়েছিল? 2021 সালে এই 101টা সিটের মধ্যে মাত্র 44টা সিটে জিতেছিল বিজেপি, মানে 50%ও নয়, অর্ধেকও নয়। 2024-এর ফলাফল না হয় নাই বললাম। একটু উত্তরবঙ্গের দিকে যাই, যেখানে নাকি বিজেপির জয় জয়কার। বিজেপির নেতারা দাবি করছেন ওখানে প্রায় গোটাটাই তাদের হাতের মুঠোয়। কি হয়েছিল 2021-এ? উত্তরবঙ্গের জেলাগুলোতে মোট আসন সংখ্যা 54, আর এই 54-র মধ্যে বিজেপি কতগুলো পেয়েছিল? 50টা? 40টা? না, মাত্র 29টা। এই 29টা পেয়েই মিডিয়ায় একেবারে আলোড়ন পড়ে গেছিল, ঢক্কানিনাদ বেজে গেছিল যে গোটা উত্তরবঙ্গ বিজেপির হাতের মুঠোয়। ছবিটা যদিও তা নয়।
তাহলে 54-র মধ্যে 29 পেয়েছিল 2021-এ বিজেপি। 2024-এর ফলাফল বলে আবার বিজেপিকে কম লজ্জা দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই হচ্ছে বিজেপির জেতার জায়গা ছিল, যার মধ্যে এর আগে বললাম 101টা আসনের মধ্যে যে জেলাগুলোতে সংখ্যালঘু মানুষের ভোট 15% বা তার থেকেও কম, সেখানে 101টার মধ্যে 44টা আসন পেয়েছিল মাত্র বিজেপি। আর উত্তরবঙ্গ বিজেপির নাকি গড়, সেখানে 54টা আসনের মধ্যে মাত্র 29টা আসন পেয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচন অনুযায়ী বিজেপি। তাহলে ধর্মের চশমা পড়েই যদি আমরা দেখি, তাহলেও যেটা বললাম, বিজেপির ভালো রেজাল্ট করবার জায়গা পশ্চিমবাংলায় কোথায়? রাঢ়বঙ্গ, মধ্যবঙ্গ, যেখানে সংখ্যালঘু মানুষের সংখ্যা তুলনামূলক কম, অনেকটা কম, আর উত্তরবঙ্গ। তবে এর মধ্যেও টুইস্ট আছে। রাঢ়বঙ্গের মধ্যে বীরভূম জেলা পড়ে, যেখানে সংখ্যালঘু মানুষের পার্সেন্টেজ, ভোটারের পার্সেন্টেজ প্রায় 37%। আর উত্তরবঙ্গের মধ্যে মালদা পড়ে, যেখানে 51% মানুষ ধর্মে মুসলমান। তাহলে এই জেলা দুটোকেও আমরা যদি বাদ দিই, তাহলে টোটাল আসন সংখ্যা পড়ে থাকে এর মধ্যে 122। 294 বিধানসভার পশ্চিমবঙ্গের, এর আগেই বলেছি, ম্যাজিক ফিগার হচ্ছে 148। তাহলে বুঝে দেখুন, যে বিজেপিকে দিয়ে আপনি তৃণমূলকে হারিয়ে সরকার করানোর স্বপ্ন দেখছেন, সেই বিজেপি আসলে ম্যাজিক ফিগার 148-এর থেকেও 26টা কম 122টা আসনে লড়তে নামছে। জেতার কথা তো ছেড়েই দিন। এর বাইরেও বিক্ষিপ্ত কয়েকটি জেলায়, বিক্ষিপ্ত কিছু আসনে আপনি বলতে পারেন বিজেপি লড়বে, বিজেপি জিতবে। কিন্তু ছবিটা কি আদেও তাই? যে জেলাগুলোর কথা এখনো বলিনি, যদি সেই জেলাগুলোর দিকেও তাকান, তাহলে আপনি দেখবেন কলকাতা জেলা, যেখানে 80% মানুষ ধর্মে হিন্দু, সেখানে 2021 সালে বিজেপির আসন সংখ্যা কত? সিপিআইএম সহ বামপন্থীদের যে ভাষায় মজা করেন বিজেপির সমর্থকরা, সেই সংখ্যাই। কলকাতায় তৃণমূল একটাও সিট পায়নি, আসন সংখ্যা 0। পূর্ব বর্ধমান জেলায় 75% মানুষ ধর্মে হিন্দু। হিন্দুদের পার্টি বিজেপি পূর্ব বর্ধমান জেলায় 2021 সালে কটা আসন পেয়েছে? সংখ্যাটা আবার 0। যদি বড় দুটো জেলার দিকে তাকাই, দক্ষিণ 24 পরগনা, যেখানে হিন্দু মানুষের সংখ্যা, হিন্দু ভোটারের সংখ্যা 64%, সেখানে বিজেপির আসন সংখ্যা কত? আবার 0। আর উত্তর 24 পরগনা, যেখানে 74% মানুষ ভোটারদের মধ্যে ধর্মে হিন্দু, সেখানে 33টা আসন, আমাদের রাজ্যের সব থেকে বেশি আসন যে জেলায়, তার মধ্যে 5টা আসন পেয়েছিল বিজেপি। তার মধ্যেও কোন এমএলএ কোন দলে এখন আছে মনে করতে পারবেন না বিজেপির নেতারাই। তাহলে বিজেপি জিতবেটা কোথায়? 2021 সালে 77টা আসন পেয়েছিল বিজেপি। তার আগের লোকসভা নির্বাচন 2019-এ বাংলার ইতিহাসে সব থেকে ভালো ফলাফল করেছিল বিজেপি। জেনে রেখে দিন, বিজেপির শুধু অতীতে না, ভবিষ্যতেও, শুধু ইতিহাস নয়, ভবিষ্যতেও ওইটাই সর্বোচ্চ আসন কিংবা সর্বোচ্চ লড়াই। এর থেকে বেশি বিজেপি পশ্চিমবাংলায় করার কোনো সুযোগ নেই। যে লোকসভা ভোটের কথা বললাম 2019, মানে সব থেকে ভালো করেছিল বিজেপি, তাতেও তৃণমূলকে টপকাতে পারেনি। তাতেও তৃণমূলের থেকে বেশ কিছুটা পিছিয়েই ছিল। আর নিশ্চয়ই মনে আছে 2019 সালে প্রবল মোদি হাওয়া সারা দেশ জুড়ে। নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আরেকবার নির্বাচিত করা আর শুভেন্দু অধিকারীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার মধ্যে যে আবেগ, ধর্মতলার সাথে খাটের তলার পার্থক্য পশ্চিমবাংলার মানুষ নিশ্চয়ই বোঝেন। তার মানে যদি 2019 সালে অত ভালো রেজাল্ট করবার পর 2021-এ 77টা আসন পায় বিজেপি, তাহলে এইবার 2024 সালে বিজেপির ওই রকম খারাপ ফলাফলের পর 2026-এ কটা আসন তারা পেতে পারে, এইটা আমরা সহজেই অনুমান করতে পারি। তবু এই যে বিজেপির এত ভোট এলো কোথা থেকে? তৃণমূলের কল্যাণে। পশ্চিমবাংলায় প্রথম বিজেপির এমএলএ হয়েছিল তৃণমূলের সাথে জোট করে। জ্যোতি বসু বলেছিলেন, তৃণমূলের সব থেকে বড় অপরাধ বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে পশ্চিমবাংলায় ডেকে নিয়ে আসা। কিন্তু সাম্প্রতিক ইতিহাস আপনি যদি দেখেন, 2014 সালে বিজেপি সারা দেশে সরকার করে ফেলেছে। তারপরেও কিন্তু 2016 সালে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে তেমন দাঁত ফোটাতে পারেনি বিজেপি।
তৃণমূলের সাথে লড়াই হয়েছিল বাম এবং কংগ্রেসের জোটের, এবং লড়াই হয়েছিল শেয়ানে শেয়ানে। অসংখ্য সিটে 5,000-এর কম ব্যবধানে হেরেছিল জোট। তৃণমূলের সাথে বাম কংগ্রেসের জোটের ভোটের ফারাক ছিল 6%-এর একটু বেশি, 7%-এরও কম। হারিয়ে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছিল, পরিস্থিতি তৈরি হয়েছিল তৃণমূলকে। আর তখন থেকেই প্রমাদ গুনতে শুরু করলো তৃণমূল। তার আগে 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে কার্যত হেরে গেছিল তৃণমূল। বেশিরভাগ জেলায় তৃণমূলের থেকে ভালো ফলাফল করেছিল বামপন্থীরা, প্রতিরোধ করে উঠেছিল গ্রামের পর গ্রামে। তৃণমূল বুঝতে পেরেছিল যে এই গল্প দিয়ে বামপন্থীদের বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না, মাঝখানে চাই আর একটা শক্তি। তার উপরে উড়ে এসে জুড়ে বসলো আইপ্যাক। আমরা যে হিসেবটা বলছি, আইপ্যাক কি সেই হিসেব জানে না? আইপ্যাকও সেই অঙ্ক জানে। তারাও এই অঙ্কটা মিলিয়ে তৃণমূলের কাছে দিয়েছে যে বিজেপির ভয়টাকে যদি এখানে রাখা যায়, তাহলেই সংখ্যালঘু মানুষ ভয় পেয়ে তৃণমূলের দিকে ভোট দিতে বাধ্য হবে, ভয় পেয়ে তৃণমূলের খাতায় এসে জমা হবে। যদি বিজেপির ভয় না থাকতো, তাহলে সংখ্যালঘু মানুষের এই দুর্দশা পড়েনি, মুসলমান মানুষের এই দুর্দশা পড়েনি যে এত অন্যায় করার পরেও তৃণমূলকে তারা ভোট দেবেন। এই কথাটা বিশ্বাস হচ্ছে না? তাহলে তথ্যের দিকে যাই। সংখ্যালঘু মানুষ মোটেই এখানে দুহাত ভরে তৃণমূলকে আশীর্বাদ করছে না, খুব মনের আনন্দে তৃণমূলকে সমর্থন করছেন এমনটা নয়। বিধানসভার পর বিধানসভায় হিসেব দিয়ে, তথ্য দিয়ে এই অঙ্কটাও আপনাদের জানা জরুরি। যখনই তৃণমূল আর এই বিজেপির এই বাইনারি সেট হচ্ছে, তখনই স্বাভাবিকভাবেই সংখ্যালঘু মানুষের সামনে সুযোগ থাকছে না তার ছেলেটার চাকরি হলো কিনা, তার মেয়েটার সম্মান থাকলো কিনা, তার বাড়ির কৃষক তিনি 100 দিনের কাজের টাকা পেলেন কিনা, এই সমস্ত দেখার। বিজেপি সরাসরি ভয় দেখাচ্ছে মুসলমানদের জানে মেরে ফেলার কিংবা দেশ ছাড়া করবার। তার ফলে সবাই মিলে সংঘবদ্ধ হয়ে থাকতে চাইছেন এমন একটা শক্তির সাথে যার হাতে ক্ষমতা আছে পশ্চিমবাংলায়, যার নাম তৃণমূল। কিন্তু তারাও যখন সুযোগ পেয়েছেন, সংখ্যালঘু মানুষ যখন সুযোগ পেয়েছেন, তখনই চেষ্টা করেছেন তৃণমূল কংগ্রেসকে জবাব দেওয়ার। 2021 সালের নির্বাচনে সংযুক্ত মোর্চার হয়ে আইএসএফ জিতল ভাঙড়ে, যেখানে বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই, কারণ সংখ্যালঘু মানুষের সংখ্যা অনেকটা বেশি। যেই সুযোগ পেলেন মানুষ, বিজেপিকে জেতানোর ভয় নেই যেখানে, তৃণমূলকে হারিয়ে দিয়ে নওশাদ সিদ্দিকীকে বিধায়ক নির্বাচন করলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের যদি দিকে আপনি তাকান, ওই রকম একটা বাইনারি ইলেকশনেও সিপিআইএম বা বামফ্রন্ট 4টে সিটে সেকেন্ড হয়েছিল। কোন সিটগুলো? ভগবানগোলা, ডোমকল, জলঙ্গি, যাদবপুর। ভালো করে হিসাব করে দেখুন, এই 4টে সিটের মধ্যে 3টে সিট, যাদবপুর বাদে বাকি 3টে সিটই সংখ্যালঘু মানুষের সংখ্যা বেশি। অর্থাৎ সেই সিটগুলোতে বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই। সঙ্গে সঙ্গে মানুষ, সংখ্যালঘু মানুষও তৃণমূলের ঘর থেকে বেরিয়ে এসে বিকল্প হিসেবে বামপন্থীদের ভোট দিলেন। আপনি যদি 23-এর নির্বাচনের দিকে তাকান, সেখানেও অনেক জায়গায় যেখানে বিজেপির জেতার কোনো সম্ভাবনা ছিল না, সংখ্যালঘু মানুষের সংখ্যা অনেক বেশি, তারা তৃণমূলের থেকে ভোট সরিয়ে বামপন্থীদের দিকে, কংগ্রেসের দিকে কিংবা আইএসএফকে দিয়েছেন। শেষ লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে লড়লেন এবং দুরন্ত লড়ে দ্বিতীয় হলেন। সেইখানেও একই জিনিস, বিজেপির জেতার ভয় ছিল না, যার ফলে সংখ্যালঘু মানুষের থেকে ভোট টেনে বার করে নিয়ে আসা গেল, জমা পড়ল বামপন্থীদের ক্ষেত্রে আসনে, মোহাম্মদ সেলিমের ঘরে। কিংবা আপনি দেখুন দমদম, যাদবপুর ইত্যাদি, যেখানেও সিপিআইএম ভালো করলো, সেখানে তো মুসলমান মানুষের সংখ্যা বেশি নয়, যাদবপুরে মাত্র 1-1.5% মানুষ ধর্মে মুসলমান। তাহলে হিন্দু মানুষের মধ্যেও বামপন্থীদের জনপ্রিয়তা কম নেই। তাহলে এইটাই আমরা বলতে চাইছি যে বামপন্থীরাই একমাত্র শক্তি পশ্চিমবাংলায়, যাদের ধর্ম নির্বিশেষে মানুষ বিশ্বাস করতে পারেন, ভরসা করতে পারেন। আর সেই জন্যই বামপন্থীদের পক্ষেই সম্ভব তৃণমূলের মতো এইরকম একটা শক্তি, যারা সুবিধা পেয়ে যাচ্ছে এই ধর্মের রাজনীতির, তাদের বিরুদ্ধে বিকল্প হিসাবে উঠে আসার। এই গল্পটা তৃণমূলও খুব ভালোই বোঝে, আইপ্যাকও খুব ভালো করেই বোঝে। সেই জন্যই 2016 সালের নির্বাচনের পর থেকেই এই খেলায় নেমে তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল করতে চাইছে আইপ্যাকের নেতৃত্বে, তৃণমূলের নেতৃত্বে বিজেপি এবং বাকিরা সবাই মিলে। ইংরেজিতে একটা কথা আছে, কমফোর্টেবল রাইভাল। তৃণমূলের ক্ষেত্রে বিজেপি হলো কমফোর্টেবল রাইভাল।
এমনি এমনি কি আর বর্ষিয়ার নেতা সুব্রত মুখার্জি অতদিন আগে বলে গিয়েছিলেন বিজেপি হলো তৃণমূলের লক্ষ্মী? আপনি যদি 2016 সালের নির্বাচনের দিকে তাকান তাহলে দেখবেন সেই প্রথম পশ্চিমবাংলায় বিজেপির অল্প হলেও একটা ব্রেক থ্রু হলো। কি সেই ব্রেক থ্রু? জিতলেন দিলীপ ঘোষ। কোথা থেকে জিতলেন? খড়গপুর থেকে। খড়গপুরে জ্ঞান সিং সোহনপালের মতো ওইরকম একজন সর্বজন শ্রদ্ধেয় নেতাকে হারিয়ে দিলীপ ঘোষ জিতল। কিভাবে জিতল? সারা রাজ্যে 2016 সালে বিজেপির ভোটের হার 10%, আর খড়গপুরে তার ভোটের হার 40%। তার প্রবল প্রতিপক্ষ, প্রথম প্রতিপক্ষ কংগ্রেস, থার্ড হয়ে গেল তৃণমূল। বুঝতে অসুবিধা থাকে কার ভোট কোন ঘরে গিয়েছিল? কারা ভোট নিজেদের ঘর থেকে দিলীপ ঘোষের ঘরে গিয়ে কংগ্রেসকে হারানোর জন্য, জ্ঞান সিং সোনপালকে হারানোর জন্য দিলীপ ঘোষকে জিতিয়েছিলেন? আর সেইখান থেকেই তৃণমূল চক্রান্ত করে, পরিকল্পনা করে বিজেপিকে টেনে নিয়ে এসেছে তাদের বিরোধী শক্তি হিসেবে, যাতে তাদের ভয় সংখ্যালঘু ভোট এক জায়গায় হয়ে তৃণমূলের ঘরে জমা পড়ে আর ড্যাং ড্যাং করে সরকার চালাতে পারে তারা। অনেকে আবার এই আনন্দে আছেন, এবার তো এসআইআর হচ্ছে, ঝাড়াই বাছাই চলছে, এইবার সমস্ত মুসলমান মানুষকে ব্যাগপত্র নিয়ে দেশ ছেড়ে চলে যেতে হবে আর হিন্দুদের ভোট পেয়ে ড্যাং ড্যাং করে জিতে যাবে বিজেপি। না স্যার, সেটা হচ্ছে না। কারণ আপনি যদি এসআইআর কথা সবটা ঠিকঠাক করে দেখেন তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সব থেকে বেশি ভয় আছে পশ্চিমবাংলায় ওপার থেকে আসা হিন্দু উদ্বাস্তু মানুষরা। এখানে যারা পুরনো মুসলমান মানুষ, যারা আদি বাসিন্দা, তাদের ভোটার লিস্টের নামও আছে, তাদের কাছে সব কাগজও আছে। কিন্তু যারা পরে এসেছেন তাদের তো মধ্যে বেশিরভাগ মানুষই তো ধর্মে হিন্দু। সবাই ধর্মীয় কারণে এসেছেন এমনটা নয়, অর্থনৈতিক কারণেও অনেকে এসেছেন, কিন্তু তাদের কাগজপত্র ইত্যাদি সব ঠিকঠাক আছে কিনা সেই নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। এটা কি শুধু আমাদের কথা? এটা কি শুধু আমার কথা? তা তো নয়। বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর মতুয়াদের সভায় গিয়ে বলছেন, আনন্দবাজারে বেরিয়েছে সে খবর, যে হ্যাঁ, এসআইআর এর ফলে 2-3 বছর হয়তো মতুয়াদের কেউ কেউ ভোট দিতে পারবেন না, তারপর তাদের সব নাম তুলে দেবো। 2-3 বার ভোট দিতে না পারলে তারপরের বার পশ্চিমবাংলায় আর বিজেপিকে ভোট দেওয়ার সুযোগও পেতে হবে না। এই যে ধরুন এখন নাগরিকত্বের ফর্ম ফিল আপ করাচ্ছে বিজেপি, অথচ ওদের সরকার, সেই সরকারেরই প্রায় পুরো কন্ট্রোলে এই নির্বাচন কমিশন। কিন্তু দেখুন সেই নির্বাচন কমিশন যে 11টা ডকুমেন্টের তালিকা দিয়েছে আধার কার্ড বাদে, যেগুলো দেখালে আপনি নাম রাখতে পারবেন ভোটার লিস্টে, তার মধ্যে কিন্তু সিএএ কাগজের নাম নেই। তাহলে কিভাবে বোকা বানাচ্ছে বিজেপি? আসলে আমাদের দেশে যে গল্পের কথা শুভেন্দু অধিকারীরা বলছে, 1 কোটি রোহিঙ্গা ঢুকে আছে, 1 কোটি রোহিঙ্গা কি আদেও সারা পৃথিবীতে আছে? কেমন দেখতে রোহিঙ্গা? কোন ভাষায় কথা বলে তারা? যদি রোহিঙ্গা থেকেই থাকে তাহলে কেন তাদের নামে তাদেরকে চিহ্নিত করে লোকাল থানায় জিডি করছে না বিজেপি? আর কোথা থেকে ঢুকে এলো এত লোক? বিএসএফ তো বর্ডার সামলানোর কথা। তাহলে তাদের কথা যা বলছেন তারা আসলে গোটাটাই সেই ধর্মের বাইনারিটা আবার সেট করানোর জন্য, আর সেট করিয়ে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার জন্য। তাহলে এত কথা বলছি কেন? মোদ্দা কথাটা কি? মোদ্দা কথাটা হলো, যদি আপনি তৃণমূলকে হারাতে চান, সে আপনি যে কারণেই চান না কেন, চোখ বন্ধ করে বামপন্থীদের ভোট দিন, কিংবা বামপন্থী সহ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে শক্তি তাদের পক্ষে দাঁড়ান। কারণ এই বামপন্থীরাই 13 সালে তৃণমূলের সাথে চোখে চোখ রেখে পঞ্চায়েত নির্বাচনে লড়েছে, 16 সালে তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়েছে কংগ্রেসকে নিয়ে। 16 সালে তৃণমূল কংগ্রেস যে ভোট পেল, তার থেকে 2021 সালে তৃণমূলের ভোট বেড়ে গিয়েছিল বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে। খুব ভালোই বুঝতে পারছেন বিজেপির থেকে অনেক বেশি চাপে থাকে তৃণমূল তখন, যখন তাদের লড়তে হয় বামপন্থীদের সাথে। আর আমাদের বামপন্থীদের তো সমস্ত ধর্মের মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে এসেছেন। এই যে এত বছর সরকার চালিয়েছে বামফ্রন্ট, কেউ কি কোনোদিন এইটা বলতে পেরেছেন যে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ভোট পেয়েই বামফ্রন্ট সরকার চালিয়েছে? না, বলতে পারবেন না।
বরং সিদ্দিকুল্লাহ আর তহা সিদ্দিকিরা তখন পাড়ায় পাড়ায় তৃণমূল বিজেপির জোটের হয়ে প্রচার করে বেড়াতো যে সংখ্যালঘু মানুষের সাথে অবিচার করছে বামফ্রন্ট, সংখ্যালঘু মানুষের উন্নয়ন করছে না বামফ্রন্ট। বাঁকুড়া, পুরুলিয়া, রাঢ়বঙ্গের এই যে জেলাগুলো যেগুলোর কথা বলছিলাম, যেখানে 15% কিংবা তার থেকে কম মানুষ ধর্মে মুসলমান, সেই জেলাগুলোতে সব থেকে বেশি আসন লড়েছিল জিতেছিল বামফ্রন্ট। 2006 সালে বাঁকুড়ায় 17টা আসনের মধ্যে 17টাই জিতেছিল বামফ্রন্ট। তাহলে সংখ্যালঘু মানুষ, তাদের বিভিন্ন এলাকা, সেইখানে যেমন বামপন্থীরা ভালো ফলাফল করেছে, আবার হিন্দু মানুষ সেখানকার ভোটাররাও দুহাত তুলে সমর্থন করেছে বামফ্রন্টকে, কোনো ধর্ম দেখেনি। তৃণমূলের এখানেই ভয়। তৃণমূল জানে তাদের বিরুদ্ধে যদি বামপন্থীরা লড়তে নামে তাহলে 100-র মধ্যে 100 নাম্বারেরই উত্তর দিতে পারবে বামফ্রন্ট কিংবা বামপন্থীরা। আর যখন বিজেপি নামছে তখন 100 নম্বরের পরীক্ষায় প্রথমেই 30 নম্বর ছেড়ে দিয়ে 70 নম্বরের পরীক্ষা দিতে নামছে। আর আরও ভালো করে বললে 120টা আসন বাদ দিয়ে লড়তে নামছে। আরও একটু ডিপে গিয়ে দেখলে যে তথ্য আমরা এই ভিডিও দেখলাম, তাহলে বুঝতে পারবেন যে আসলে মাত্র 122টা আসনে লড়তে নামছে বিজেপি, যে আসনে লড়ে কোনোভাবেই তৃণমূলের সরকারকে হারানো সম্ভব না, তৃণমূলের সরকারকে ফেলা সম্ভব না। তৃণমূলও এটা জানে, বিজেপিও এটা জানে। সেই কারণেই সারদা নারদায় মাথাদের শাস্তি হয় না। সেই কারণেই বিজেপি যখন দেশের সংসদে কোনো বিল পাশ করাতে চায় তখন তৃণমূল হয় সবাই মিলে অনুপস্থিত থাকে, নয় তৃণমূলের কোনো এমপির বাথরুম পেয়ে যায়, কোনো এমপি ঘুমিয়ে পড়েন, কোনো এমপি দিল্লি যেতে ভুলে যান, বিজেপির সেই বিল পাশ হয়ে যায় তৃণমূলের কল্যাণে। এই বোঝাপড়ার ভিত্তিতে রাজ্য আর কেন্দ্র চালাতে চাইছে তৃণমূল আর বিজেপি। এখন আপনাদের কাছে এটা প্রশ্ন যে আপনারা কি এই খেলায় পা দেবেন? বিজেপিকে ভোট দিয়ে 26 সালের তৃণমূলের সরকার টিকিয়ে রাখবেন, নাকি এখনো সময় আছে এই খেলা থেকে বেরিয়ে এসে 2026 সালের নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে যারা সমস্ত অংশের মানুষের, সমস্ত কমিউনিটির মানুষের সমর্থন নিয়ে জেতার মতো জায়গায় যেতে পারে সেই বামপন্থীদের হাত শক্ত করবেন? চয়েস আপনার। নমস্কার।